দিল্লি লাগোয়া হরিয়ানার ফরিদাবাদী টেরর মডিউলের আখড়া এই প্রশ্ন উঠছে, কারণ প্রায় 3000 কেজির পরে ফরিদাবাদী আরও বিস্ফোরকের হদিশ পাওয়া গেছিল। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে নজরে ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়। আল ফালাহ বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক ধৃত চিকিৎসক মুজাম্বিল। দিল্লি বিস্ফোরণের মূল চক্রী উমারুন নবীর ঘনিষ্ঠ মুজাম্বিল। ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে চিকিৎসক হিসেবে কাজ করছিল উমর ও মুজাম্বিল দুজনেই কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা। জৈশ-ই মোহাম্মদের জঙ্গি চিকিৎসক মডিউলের সদস্য উমর মুজাম্বিল। দাবি তদন্তকারীদের, টেরর মডিউলের খোঁজে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের 52 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ফরিদাবাদের ধাউজে আমরা রয়েছি এবং এইখানে দেখতে পাচ্ছি একেবারে যারা তদন্তকারী সংস্থা যেমন ফরিদাবাদ ক্রাইম ব্রাঞ্চের সদস্যরা তারা এসে পৌঁছেছেন এবং এসেছেন যে বাড়িতে, সেই বাড়িটা হচ্ছে মোজাম্মেল অর্থাৎ চিকিৎসক মোজাম্মেল যে বাড়ি ভাড়া নিয়েছিল, মোজাম্মেল আহমেদ গানাই, এই হচ্ছে সেই বাড়ি। এবং যে বাড়ির সামনে কিন্তু ইতিমধ্যে যারা এই যে বিভিন্ন এজেন্সির সদস্যরা তারা এসে পৌঁছচ্ছেন এবং ফরিদাবাদ ক্রাইম ব্রাঞ্চের সদস্যরা তারাও এসে পৌঁছলেন। এবং এই যে বাড়ি রয়েছে মোজাম্মেল আহমেদ গানাই, যেমনটা জানা যায় এই বাড়িতে যে 15 নম্বর রুমটি রয়েছে সেই রুমটি কিন্তু সে ভাড়া নিয়েছিল গত সেপ্টেম্বর মাসে। এবং সেই বাড়িতে যখন তল্লাশিতে আসেন তারা এবং দেখতে পান যে বাড়ির ভেতর থেকে প্রায় 358 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, এছাড়া AK-47 রাইফেল, এছাড়া ম্যাগাজিন, এছাড়া হচ্ছে বিস্ফোরকের জন্য ব্যবহার করার আর প্রায় 20টি টাইমার, এছাড়া হচ্ছে কিন্তু সেখান থেকে উদ্ধার হয় ওয়াকি টকি সেট। এবং সেই বাড়িতে দেখতে পাচ্ছি যারা এজেন্সির সদস্যরা তারা এসছেন এবং এসে এই বাড়ির চারপাশে তারা যাচ্ছেন এবং গিয়ে সেখান থেকে গোটা বিষয়টা খতিয়ে দেখছেন। তবে যেমনটা জানা যাচ্ছে যে মূলত এই বাড়িতে যে বিপুল পরিমাণে যে বিস্ফোরক সেটা রাখা হয়েছিল এবং সেক্ষেত্রে কিন্তু যেমনটা উঠে আসছে যে স্থানীয়রা যে বিষয়টা জানাচ্ছেন আমাদেরকে, সেটা হচ্ছে বাড়িতে মোজাম্মেল সে রাত্রেবেলা আসতো তার বিভিন্ন জিনিস রাখার জন্য। সামনেই হচ্ছে সে ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিতে বেশিরভাগ সময় থাকতো এবং বর্তমানে এই বাড়ির চারপাশে আমরা দেখতে পাচ্ছি ফরিদাবাদ ক্রাইম ব্রাঞ্চের সদস্যরা তারা রয়েছেন এবং থেকে স্থানীয়দের সঙ্গে কথা বলছেন, জিজ্ঞাসাবাদ করছেন। অন্যদিকে STF থেকে শুরু করে IB তারাও আসছেন এবং এসে এই যে চত্বর রয়েছে সেই চত্বর থেকে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করার চেষ্টা করা হচ্ছে যে এই বাড়ি কি অন্যতম একটা এপিসেন্টার ছিল এই যে মডিউল, চিকিৎসকদের মডিউলে, সেই বিষয়টা জানার চেষ্টা করছেন তারা। এবং কারা কারা আসতো এই বাড়িতে, কখন কখন আসতো, তাদের মধ্যে কোনো বৈঠক হয়েছিল কিনা সেটা জানার জন্য একেবারে বাড়ির ভেতরে যে CC ক্যামেরা একাধিক জায়গায় ইনস্টল করা হয়েছে সেই CC ক্যামেরা ফুটেজও তদন্তকারীরা তারা ইতিমধ্যে সংগ্রহ করেছে। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, ABP আনন্দ, ফরিদাবাদ। পার্থ, যে বাড়িটা দেখাচ্ছিল সেখান থেকে কিছুটা দূরেই হচ্ছে আল ফালাহ ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় কি সন্ত্রাসী ডাক্তারদের আখড়া? উমর, মুজাম্মিল, আদিল, শাহিনের পর স্ক্যানারে আরও 2 জন ডাক্তার। হরিয়ানার শাহিনের পর গোয়েন্দাদের নজরে অনন্তনাগের 2 মহিলা ডাক্তার। ঢাকা থেকে ডাক্তারি পাশ করার পর জঙ্গি মডিউলে এই 2 জন ডাক্তার। ইস্তানবুল, বাংলাদেশ থেকে ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে টাকার যোগান হতো। আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে জঙ্গি ইউনিটের জন্য সাহায্য ছিল এই 2 মহিলা ডাক্তারের। ঢাকা মেডিকেল কলেজের 2 প্রাক্তনী এখন তদন্তকারীদের নজরে বলে সূত্রের খবর। গোয়েন্দা নজরে ফরিদাবাদের আল ফালাহ ইউনিভার্সিটি এবং সেই আল ফালাহ ইউনিভার্সিটির সামনে আমরা রয়েছি। ইতিমধ্যে গোয়েন্দারা তারা কিন্তু আল ফালাহ ইউনিভার্সিটিতে এসছেন এবং এসে এখানে প্রায় 52 জনের উপরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার মধ্যে অধ্যক্ষ রয়েছে, পড়ুয়া কর্মী, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে ইউনিভার্সিটি কেন স্ক্যানারের মধ্যে রয়েছে সেটি হচ্ছে ইউনিভার্সিটির 3 জন এমন রয়েছেন যারা চিকিৎসক মোজাম্মেল আহমেদ গানাই, অন্যদিকে শাহিন তাদের কিন্তু একেবারে গ্রেপ্তার করা হয়েছে। এর পাশাপাশি যে বিষয় উঠে এসেছে সেটি হচ্ছে যে ইতিমধ্যে দিল্লিতে যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি ঘটে সেখানে উমর-উন-নবী যে গাড়ি চালাচ্ছিল সেই উমর-উন-নবী চিকিৎসক সেও কিন্তু আল ফালাহ ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত রয়েছে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে একাধিককে এবং মূলত যে বিষয় জানার চেষ্টা করা হচ্ছে যে এই যে হোয়াইট কলার টেরর ইকোসিস্টেম যেটা মডিউলটা অ্যাক্টিভ হয়েছে সেই মডিউলে
যারা যারা যুক্ত রয়েছে তাদের ইতিমধ্যে 3 জনের ভূমিকা পাওয়া গেছে। আর কেউ কোনো রকমভাবে কিছু তথ্য সংগ্রহ করে কারোর কোনো ভূমিকা পাওয়া যায় কিনা সেই বিষয়টা দেখা, যে বিষয়টা জানার বা দেখার চেষ্টা করছেন এই এজেন্সির আধিকারিকরা সেটি হচ্ছে যে কার কার সঙ্গে এই মোজাম্মেল বা শাহিন বা উমরের যোগাযোগ ছিল সেই বিষয়টাকে দেখার বা নিশ্চিত হওয়ার চেষ্টা করছে। তবে ইতিমধ্যে ইউনিভার্সিটির তরফ থেকেও কিন্তু গোটা বিষয় জানানো হয়েছে যে তারা তদন্তকারী সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছেন, তাদের সহযোগিতা করছেন এবং এই যে অপরাধ বা টেরর ইকোসিস্টেমটা সামনে এসে তার সঙ্গে ইউনিভার্সিটির কোনো ভূমিকা বা যোগাযোগ কিন্তু নেই। এবং ইতিমধ্যে গোয়েন্দারা এই ইউনিভার্সিটিকে বর্তমানে স্ক্যানারের মধ্যে রেখেছে, কারণ এটাও কিন্তু তাদের নজরের মধ্যে রয়েছে আদৌ কি এই যে ইউনিভার্সিটি সেটা কি এই নতুন যে মডিউল সেই মডিউলের কোনো রকমভাবে একেবারে যে আঁতুরঘর হয়ে উঠছিল ধীরে ধীরে, সেই বিষয়টাও কিন্তু ভাবাচ্ছে গোয়েন্দাদেরকে। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। এদিকে বিএলএ নিয়োগের ক্ষেত্রে নিয়মে পরিবর্তন আনলো নির্বাচন কমিশন। আগে বিএলএ নিয়োগের ক্ষেত্রে যে নিয়ম ছিল যে সংশ্লিষ্ট বুথ অর্থাৎ সেই বুথেরই ভোটার হতে হবে, সেই ক্ষেত্রে পরিবর্তন আনলো নির্বাচন কমিশন। এবারের নিয়মে বলা হয়েছে পোলিং স্টেশনের বদলে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের ভোটার হলেই বিএলএ। বুথ লেভেল এজেন্ট নিয়োগের নিয়মে পরিবর্তন আনলো নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট কেন্দ্রের খসড়া ভোটার তালিকা খতিয়ে দেখবে বিএলএ। নির্বাচন কমিশন সূত্রে খবর, মৃত বা স্থানান্তরিত ভোটারদের নামও চিহ্নিত করতে হবে বিএলএদের, জানালো নির্বাচন কমিশন। পোলিং স্টেশনের বদলে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের ভোটার হলেই বিএলএ। বুথ লেভেল এজেন্ট নিয়োগের নিয়মে পরিবর্তন আনলো নির্বাচন কমিশন। আগের নিয়মে বিএলএকে সেই বুথেরই ভোটার হতে হবে, সেই নিয়মে পরিবর্তন আনলো কমিশন। সংশ্লিষ্ট কেন্দ্রের খসড়া ভোটার তালিকা খতিয়ে দেখবে বিএলএ। নির্বাচন কমিশন সূত্রে খবর। যেহেতু বিজেপি তাদের সেই পার্টিকুলার বুথ থেকে কোনো তাদের বিএলএ দিতে পারছে না অধিকাংশ 75%, তাই ইলেকশন কমিশন বিজেপিকে খুশি করার জন্য বিজেপির ফেভারে একটা অর্ডার পাস করেছে। সেটাতে বলেছে যে শুধু যে পার্টে ইলেকট্রাল রোলটা হচ্ছে মানে যে বুথে হচ্ছে সেই বুথ না, পাশের বুথ বা অন্য কোনো বুথ থেকে আনতে পারে, বাট উইদিন দ্যাট অ্যাসেম্বলি। আমরা যে বারবার বলে আসছি যে ইলেকশন কমিশন বিজেপির কথাই চলছে, বিজেপি যা বলছে তাই করছে, বিজেপির যা অসুবিধা হচ্ছে সেগুলো দেখছে, অন্য কারো দেখছে না। এবং সেটা আজকে প্রমাণিত। ইনসিডেন্টালি যেটা হচ্ছে, যে মুহূর্তে সার্কুলারটা হলো না তার উইদিন 2 or 3 মিনিটস শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে পোস্ট করে আউট ওয়েলকাম করবে। তার মানে এটা আগে সেট করা ছিল। কেন পারবে না সেটা তৃণমূলকে যুক্তি দিয়ে বোঝাতে বলুন। কেন সেই বিধানসভার বাসিন্দা বিএলএ 2 হতে পারবে না অন্য বুথে? যুক্তি কি? বিজেপিকে সুবিধে করে দেওয়ার জন্য, কার অসুবিধে করে দেওয়ার জন্য সেটা পরে আসবে। আপনাকে তো কোনো লজিক দিতে হবে। আপনি তো পশ্চিমবঙ্গের যে কেউ গণনা কেন্দ্রে আপনার এজেন্ট হতে পারে, এক্সিস্টিং রুল আছে। এমনকি সেই বিধানসভার যে কেউ হতে পারে গণনা কেন্দ্রে, এমনকি বিধানসভার বাইরেও হতে পারে, সেটাও রুলে আছে। তো স্বাভাবিকভাবে একজন এসআইআরে যদি সেই বিধানসভার বাসিন্দা তার নিজের বুথ বাদ দিয়ে অন্য বুথে যদি তিনি বিএলএ 2 হন, এতে অসুবিধের কি আছে? যদি কোনো বুথে বিএলওর সাথে একজন বিএলএ 2 যাচ্ছে আর তার জায়গায় যদি বিভিন্ন রাজনৈতিক দলের 3 জন 4 জন 5 জন বিজেপি বাদ দিয়েও ধরুন যায়, কোনটা বেশি স্ক্রুটিনাইজড আর কোনটা বেশি স্বচ্ছতা বলে ধরা হবে?